আচ্ছা, আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, দেন আচ্ছা, কারোর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে, তাহলে আমি 20 মিনিট পড়ানোর পর হয়তো আমি প্রশ্ন নেব। তো সেই সময় ক্লাস ওরিয়েন্টেড কারোর কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে একটু বলে দিস। তো আজকের টপিক রে অপটিক্স। আচ্ছা, তার আগে কয়েকটা আমি ফিজিক্স সম্পর্কে বলি, যেহেতু আমি ফিজিক্সের মেন পার্টটা নেবো। ফিজিক্স, জিলেটের ফিজিক্সে মোটামুটি ক্রুশালি বেসিক্যালি দুটো মেন জায়গাকে কভার করা হয়। তার মধ্যে একটা হচ্ছে রে অপটিক্স, সেকেন্ড যে পার্টটা থাকে সেটা হচ্ছে মেকানিক্স। সেটা হচ্ছে মেকানিক্স। এবার রে অপটিক্স এর মধ্যে যে ভাগগুলো থাকে, তার মধ্যে দুটো ভাগ থাকে বেসিক্যালি। এক হচ্ছে জিও অপটিক্স, আর আরেকটা হচ্ছে ওয়েব অপটিক্স। আর মেকানিক্স এর মধ্যে বেশ কিছু ভাগ থাকে। আহ 1D মোশন থাকে, 2D থাকে, মানে 2D মোশন থাকে, 3Dও থাকে। আহ, আর মেনলি যেটা থাকে সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি। ওয়ার্ক পাওয়ার এনার্জি, আর আরেকটা থাকে ফোর্স সিস্টেম। যারা মেকানিক্যালে পড়ে তারা এই জিনিসগুলোর উপর খুব বেশি হ্যাবিচুয়েটেড। হ্যাঁ, সাথে আরেকটা জিনিস পড়ে, থার্মোর একটা পার্ট থাকে। আচ্ছা, এখানে মেকানিক্যালে কেউ থাকলে একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার, আমি আছি। মেকানিক্যালের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটাকে আমরা থার্মোডিনামিক্স বলি, সেটাও আছে। মোটেই তিনটে পার্টই মানে ফিজিক্সের মেইন সিলেবাসটা কভার করে। তার মধ্যে ওয়েভ অপটিক্সটা একটু অন্য ভাবে আছে, সেই জন্য সেটাকে আমরা একটু অন্যরকম ভাবে পড়বো। ঠিক আছে? এটা এটা কম্পারেটিভলি লেস, কি বলবো, লেস ইম্পর্টেন্ট, খুব কম নাম্বার ক্যারি করে। বাকি জিও জিও অপটিক্সটাই আসলে আর কি আমরা মেন ফোকাস করব, এটা হচ্ছে ইম্পর্টেন্ট খুব। বাকি মেকানিক্সের যে পার্টটা আছে, এই পার্টের কিছুটা অংশ সৌরভ পাল যে আছে, GMR 11, ইটিসি ডিপার্টমেন্ট, যাদবপুর ইউনিভার্সিটি, তো সে করাবে। আর বাকি আমি আরো যা পার্ট আছে মেকানিক্স এর, হয়তো যদি কিছু পার্ট করতে হয়, রে অপটিক্স, থার্মোডিনামিক্স, এই কিছু পার্ট আমি করাবো। তো এই হলো বেসিক বেসিক্স এর ব্যাপার। তো আমরা রে অপটিক্স থেকে খুব বেশি নাম্বার ক্যারি হচ্ছে কিছু বছরে, তো আমরা রে অপটিক্স এর পেছনে একটু বেশি সময় দেবো। আপ টু আগস্ট টু মিড সেপ্টেম্বর অব্দি হয়তো আমরা ক্যারি ফরওয়ার্ড করবো রে অপটিক্স কে। ওকে, দেন রে অপটিক্স এর মধ্যে ঢোকা যাক। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকিরা একটুখানি রেসপন্স করো, কারণ একজন রেসপন্স করলে মানে ঠিক জিনিসটা ভালো দেখাচ্ছে না। বাকিরা স্যার রেসপন্স না বলছিলাম করলে। যে স্যার, হ্যাঁ, বলো। বলছি যে স্ক্রিনটা একটু হোয়াইট করলে ভালো হতো, ব্ল্যাক এর উপর কালি দিয়ে মানে দেখতে অসুবিধা হচ্ছে। ব্ল্যাকের ওপর কালি দিয়ে অসুবিধা হচ্ছে? আচ্ছা, এটা করে কোথা দিয়ে দেখতে হবে তাহলে?
উম, আপাতত তো অপশন খুঁজে পাচ্ছি না ঠিক করার। মোটামুটি একদমই কি বোঝা যাচ্ছে না? আমি হাইলাইটেড না পেন দিয়ে লিখছি, এই কালার দিয়ে না লিখছি স্যার, কিন্তু। বোঝা যাচ্ছে কিন্তু অসুবিধা হচ্ছে। নাহলে থাক এখনকার মতো। হ্যাঁ, আজকের ক্লাসটা এরকম ভাবে হোক, দেন হ্যাঁ ঠিক হ্যাঁ, করে দিচ্ছি। ঠিক আছে। নেক্সট ক্লাস থেকে না হয় চেঞ্জ করে দেবো। আচ্ছা, রে অপটিক্স এর মধ্যে কি বলেছিলাম তাহলে? জিওমেট্রিক্যাল অপটিক্স, আর একটা হচ্ছে, ও হ্যাঁ, আর একটা জিনিস, আমি যে ক্লাসে পড়াচ্ছি সেগুলো কিন্তু সবাই পেন খাতা নিয়ে বসবি, বিকজ ওই সিনেমা দেখার হ্যাঁ মতো স্যার, দেখে নিলাম ওটা নোটসটা করলে করে কিন্তু হবে রাখছি, না। খাতাতেই নোটসটা তুলে রাখছি। একজন না, বাকি সবাই, সবাই হ্যাঁ দাদা। খাতা পেন নিয়ে বস, আর নোটসটা বানাবি, ঠিক আছে? কারণ ভালো র্যাঙ্ক করতে গেলে, ভালো গ্রো করতে গেলে নিজের বানানো নোটসটা খুব ইম্পর্টেন্ট, কারণ বইয়েতে অনেক ভাস লেখা থাকে, এখানে যেটা বলবো সেটাই হচ্ছে জিস্ট বেসিক্যালি। তো এটা পড়লেই মোটামুটি কাজ হয়ে যাবে, আলাদা করে মানে বই খুলে পড়ার খুব একটা প্রয়োজন পড়বে না। আর একটা হচ্ছে ওয়েব অপটিক্স। ওয়েব অপটিক্স, এবার ওয়েব অপটিক্স এর জন্য যদি একটুখানি বলি, ওয়েব অপটিক্স হয়তো 1 কি 2 নাম্বার ক্যারি করবে, খুব বেশি, নট শিওর, মানে হয়তো চান্সেসও খুব কম, হয়তো 10% চান্সেস। বাট এটা থেকে 5 থেকে 6 নাম্বার ক্যারি হবে, বা মোটামুটি 95% শিওর। সো এইটাকে আমরা খুব ভালো করে করব, এইটাকে আমরা খুব ভালো করে করব। এটাকে আমরা খুব ভালো করে করব। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে ওয়েব অপটিক্স এর মধ্যে কি আলাদা আছে, জিওমেট্রিক্স, এই জিও অপটিক্সটাই বা কি, মানে আলাদা কেন? দুটোই তো অপটিক্স, মানে দুটোই তো আমরা রে নিয়ে কাজ করব। তো ব্যাপারটা হচ্ছে, বেসিক্যালি যে জায়গাগুলো কভার করে সেটা হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন, আর একটা কি কভার করে, রিফ্র্যাকশন। মানে মেনলি এই দুটো জিনিসই আছে। এবার রিফ্রাকশন খুব বড় জায়গা, রিফ্রাকশনের মধ্যে কি পাবি? প্রিজম পাবি, স্ল্যাব পাবি। প্রিজম বলতে এরকম টাইপের একটা জিনিস, পিরামিডের মধ্যে একটা জিনিস, স্ল্যাব পাবি, স্ল্যাব পাবি। দেন সব থেকে বড়, আচ্ছা আর একটা কথা বল, রিফ্রাকশনের সব থেকে বড় ইউজ কি বলতো, মানে জেনারেল লাইফে, বা অপটিক্সের সব থেকে বেশি ইউজ, সেটা হচ্ছে চশমার কাঁচ, লেন্স। তো লেন্সও হচ্ছে রিফ্রাকশনেরই একটা ফেনামেনা, বোঝা গেল? কারণ যারা হ্যাঁ স্যার। চশমা ইউজ করিস তারা দেখবি চশমাতে কিন্তু কি হয়, বেসিক্যালি রিফ্রাকশন হয়। কারণ যদি রিফ্লেকশন হতো তাহলে আমরা চোখে কিছু দেখতে পেতাম না, তাই তো? বুঝতে পারছিস? হ্যাঁ এবার স্যার। তোরাই বলবি যে বোঝার মতো তো কিছু বলিনি, বুঝবো কি? তাই তো নাকি? তাহলে আচ্ছা, জিও অপটিক্স বলছিলাম, ওটা আসলে হচ্ছে জিওমেট্রিক অপটিক্স। আচ্ছা দাদা, একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলছি তাহলে যে আমরা যে রেনবো দেখি, তাহলে ওটা কি রিফ্লেকশন না রিফ্রাকশন হবে? যেটা তুই দেখিস, রেনবো 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 রেনবো, হ্যাঁ, রেনবো রেনবোটা তাহলে কি বেসিক্যালি হবে? হচ্ছে রিফ্রাকশন, রিফ্লেকশন হবে। রেনবো হচ্ছে রিফ্রাকশন। রিফ্লেকশন।
রেনবোর গল্প পড়াবো, অসুবিধা কিছু নেই। তবে আজকে আমরা আজকে নয়, বেশ কিছু ক্লাস আমরা কিসের উপর কাটাবো, রিফ্লেকশনের উপর কাটাবো। আচ্ছা, রিফ্লেকশনে কি হয় ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। যে একটা একটা হয়তো এরকম হয়তো একটা একটা কাঁচ আছে, ঠিক আছে, খুপাচ 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 খুপাচ, একটা ধরো কাঁচ আছে, ঠিক আছে। এবার কাঁচ কাঁচটার নিচের দিকটাতে আমি কি করলাম, সিলভার বা মার্কারির একটা প্রলেপ লাগিয়ে দিলাম, তাহলে সেটা কি হয়ে গেল, একটা আয়না হয়ে গেল, মিরর হয়ে গেল, ঠিক আছে। এবার সেই মিররটার উপর যদি কোনো রে উপর থেকে পড়ে, তাহলে সেটা কি করবে, এই বরাবর বেরিয়ে যাবে নাকি, না এরকম কিছু হয়ে যাবে, কোনটা হবে, কি রে, রিফ্লেকশন করে কোনটা বেরিয়ে হবে, যাবে ওটা। রিফ্লেক্ট করে বেরিয়ে যাবে, তাই তো, রিফ্লেক্ট করে বেরিয়ে যাবে। তো তাহলে যে রেটা পড়ছে, আমি আমি বলছি এটা হচ্ছে ধর ও, এটা আমি বলছি এম ড্যাশ, এটা হচ্ছে ধর এম। তো তাহলে এইটা ধর এ পয়েন্ট হচ্ছে একটা টর্চ লাইট, ধর টর্চ লাইট বলছিস, আলোর সোর্স এটা, তাহলে এটাকে আমি যদি এ বলি, আর যেটা বেরিয়ে যাচ্ছে, তো এটাকে যদি আমি বলি লাইক বি, তাহলে এ ওটা কি বেসিক্যালি, এ ওটা হচ্ছে ইনসিডেন্ট রে, তাই তো, এ ওটা কি বেসিক্যালি তাহলে ইনসিডেন্ট রে। আর ইনসিডেন্টলি। এই যে ওবি, ওবি কি হচ্ছে, ওবি রিফ্লেক্ট করছে, তাহলে ওবি কে কি বলবো আমরা, রিফ্লেক্টেড রে। এবার এখানে সবথেকে ক্রুশিয়াল যে জিনিসটা, সেটা হচ্ছে নর্মাল। কারণ এই নর্মালটা কি করছে, রিফ্লেক্টেড রে আর ইনসিডেন্ট রেকে ডিভাইড করছে, ঠিক আছে। তো ও এনটা কি তাহলে, নর্মাল। এবার আর একটা জিনিস আমি তোদেরকে দেখাই, যে ও এন অলওয়েজ, মানে ও এন মানে নর্মাল, 90 ডিগ্রি উইথ মিরর, বোঝা গেল। ওএন কি হবে সবসময়, মিররের সাথে পারপেন্ডিকুলার থাকবে। এবার হচ্ছে এখানে দুটো অ্যাঙ্গেল আসে, প্রথমে কি আসলো ইনসিডেন্ট রে, দেন আসলো রিফ্লেক্টেড রে, আর কি আসলো নর্মাল, এগুলো হলো রে। এবার আমি যদি অ্যাঙ্গেলের দিক দিয়ে বলি, তাহলে এখানে দুটো অ্যাঙ্গেল আসে, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলছি, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর এটাকে আমরা কি বলছি, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। এবার অ্যাকর্ডিং টু ফর্মুলা, আমি একদম কি পয়েন্ট গুলোই লেখাচ্ছি, ঠিক আছে, কারণ থিওরি এতটা ইম্পর্টেন্ট না, বাট যতটা জানতে লাগবে ততটা আমি দেখাচ্ছি। ফর্মুলায় কি বলছে, যে রিফ্লেক্টেড রে অলওয়েজ ইকুয়ালস টু, মানে ইনসিডেন্ট রে অলওয়েজ ইকুয়ালস টু রিফ্লেক্টেড রে। আর একটা কি বলছে, সরি কি বলছিলাম, ইনসিডেন্স অ্যাঙ্গেল অলওয়েজ ইকুয়ালস টু রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। আর আরেকটা কি জিনিস, আরেকটা জিনিস হচ্ছে যে রিফ্লেক্টেড রে
মানে এই যে ও পয়েন্টটা, এই যে ও পয়েন্টটা, মানে যে পয়েন্টটাতে রিফ্লেক্টেড রে, ইনসিডেন্ট রে, নর্মাল, তিনটে জিনিস, মানে তিনটে লাইনের জন্য ও পয়েন্টটা সেম প্লেনে থাকবে। বোঝা গেল? কারণ যদি এরকম হতো, হয়তো আমি বলছি যে আহ এরকম একটা ধরো মিরর, এরকম একটা ধরো মিরর আছে। এবার ধরো এরকম, এখানে ধরো ইনসিডেন্ট এটা পড়ছে, দেন এই রেটার ইনসিডেন্ট রেটার যে রিফ্লেক্টেড রে সেটা তো হচ্ছে এই আটটা মানে I1 R1 বলছি। বাট হয়তো আর একটা কোথাও হয়তো ইনসিডেন্ট রে পড়ছে, আর একটা মিরারে পড়ছে, সে হয়তো এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে, এটা I2, এটা R2। এবার যখন জিনিসগুলো খুব ক্লোজ থাকবে, মানে হয়তো একদম পাশাপাশি হয়তো দুটো ইনসিডেন্ট রে আছে, দুটো রিফ্লেক্টেড রে আছে, তো তাহলে কনফিউজ যাতে না হয়ে যাই আমরা, যাতে কনফিউশন না ক্রিয়েট হয়, তো সেক্ষেত্রে আমরা কি বলছি, যে প্রত্যেকটার সিস্টেমের যে তিনটে লাইন, মানে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, আর হচ্ছে নর্মাল, সেটা সেম পয়েন্টে থাকবে। এক্ষেত্রে কিন্তু মানে কোঅর্ডিনেট যদি হিসেব করি, মোটামুটি সবকটা কোঅর্ডিনেটই প্রায় কাছাকাছি থাকবে, বাট খালি ডিফারেন্সটা একটা জায়গায় হয়ে যাবে, যে এই ও পয়েন্টটা, এটা যদি ও হয় তাহলে এটা ও ড্যাশ হবে। তো এই I1 এর রিফ্লেক্টেড রে কখনোই আমি R2 তখন কনসিডার করব না। কিন্তু এই এই জিনিসটা যদি বলা না থাকতো, তাহলে আমি I1 এর সাথে R2 কে আমি লিখতাম, বাট সেটা তো ভুল হতো, যখন আমরা মেজার করতাম সেটা তখন এরর দেখাতো। বোঝা গেল কেসটা? এই অবধি যদি বোঝা যায় তাহলে সবাই একটুখানি মানে বলো, মোটামুটি হ্যাঁ স্যার। অন করো। আচ্ছা, ক্লাসটা বোরিং লাগছে না তো কারোর? না স্যার। বাকিরা একটু বলো, মানে একজনই কথা বলে যাচ্ছে। সবাই বুঝতে পারছো তো পড়ানো? যদিও এখনো মানে হাইপোথেটিক্যাল কিছু পড়াইনি, জাস্ট নর্মাল বেসিক বেসিক জিনিসই পড়াচ্ছি। আর একটা, এবার হ্যাঁ বোঝা হালকা, যাচ্ছে বেসিক গুলো। আচ্ছা এবার হালকা করে রিফ্রাকশনটা বলি। রিফ্রাকশন, আচ্ছা, রিফ্লেকশনে আমরা যে কম্পোনেন্টটা ইউজ করেছিলাম সেটাকে আমরা বলছিলাম মিরর। বেসিক কেসে রিফ্রাকশনের আমরা আহ, যে টুলটা ইউজ করব বা যে উইপেনটা ইউজ করব সেটা হচ্ছে স্ল্যাব। ঠিক আছে? মিররের সাথে স্ল্যাবের পার্থক্য কি? মিররের এক সাইডটা বন্ধ করা, এক সাইডটা হচ্ছে ট্রান্সপারেন্ট, তাই তো? মিরর তো সেরকমই দেখতে, এক সাইডটা হচ্ছে খোলা, আর একটা সাইডে আমরা কিছুর একটা চকচকে কিছু একটা প্রলেপ লাগিয়ে দিচ্ছি, সেটা অভ্র হতে পারে, আহ সেটা সিলভার হতে পারে, বা সেটা হতে পারে পারদ। মার্কারি। ঠিক আছে? বাট একটা মিরর বানানোর আগের যে স্টেপটা, সেটা বেসিক্যালি হচ্ছে একটা স্ল্যাব, তার ওপর নিচে কোথাও কিছু লাগানো নেই, এরকম একটা স্ল্যাব। মানে এখান এখান থেকে যদি আলো পড়ে, তখন আর এই দিক দিয়ে বেরিয়ে যাবে না, তখন এরকম ডিরেক্ট চলে যাবে, তাই তো? কাঁচের ওপর রে ফেললে সেটা কি রিফ্লেক্ট হয়ে যায়, না রিফ্লেক্ট হয় না? রিফ্লেক্ট হয় না তো। কি রে, কাঁচের ওপর আলো কাঁচটা ফেললে কি হয়? ট্রান্সপারেন্ট, সে তো দ্রুত বেরিয়ে যাবে, মানে রিফ্লেক্ট করবে না, হ্যাঁ, জাস্ট এপার ওপার হয়ে যাবে। হ্যাঁ, এপার ওপার হয়ে যাবে। এবার এখানে আরো কিছু গল্প আছে, তো সেগুলো না হয় যখন আমরা টোটালি রিফ্র্যাকশন পড়বো, তখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো।
কিন্তু যদি কাঁচের ওপর কোনো যে কাঁচের মানে পেছনে যদি কোনো প্রলেপ দেওয়া হয় তো তখন আলো ফেলে কি হবে? কাঁচের তলায় যখন ধর, এটা ধর একটা কাঁচ, এটা ধর একটা কাঁচ, এটা একটা নর্মাল কাঁচ, আর এটা হচ্ছে একটা কাঁচ যার তলায় এরকম আমি প্রলেপ লাগিয়ে দিলাম। ঠিক আছে, এবার একটা জিনিস দেখ, আমি যদি, ভালো করে বুঝবি জিনিসটা, খুব ভালো প্রশ্ন করেছিস। ধর আমি যদি তোর হচ্ছে নর্মাল কন্ডিশন আমরা যেটা দেখতে পাই, যে আমরা সিলভারের প্রলেপ লাগালাম, বা বা তোর হচ্ছে মার্কারি বা পারদ টারদের কিছু একটা প্রলেপ লাগালাম, তাহলে কি হয়? তাহলে একটা সাইড হচ্ছে কাঁচ থাকে, আর তার পিছন দিকটা কি হয়, চকচকে, মানে সাদা একটা, সাদা একটা মানে আস্তরণ পাই, তাই তো? এবার তুই একটা কথা বল, তোর সাদা আলো, বা ধর সাদার উপর যখন কোনো একটা জিনিস পড়ে, চকচকে যখন কিছু ওপর কোনো জিনিস পড়ে, তো সেটা কি এমিট করে তো আলোটাকে, সেই জন্যই তো তোর রিফ্লেকশনটা হয়, সেই জন্যই তো তোর রিফ্লেকশনটা হয়, এই কারণে তো তোর রিফ্লেকশনটা হচ্ছে, কারণ এটা হচ্ছে শাইনি হোয়াইট, শাইনি হোয়াইট, হোয়াইট ঠিক নয়, তোর ওটাকে কি বলবো, মানে উজ্জ্বল, তো সেই জন্য তো তোর রিফ্লেকশনটা হচ্ছে। এবার আমি বলছি আস্তে আস্তে উজ্জ্বল জিনিসটা থেকে আমি অন্য কালারের দিকে যখন ডাইভার্ট করব ব্যাপারটাকে, লাইক যখন আমি রেড দেব, বা যখন ব্লু দেবো, যখন আমি গ্রিন দেব, তখন কি রিফ্লেকশন হবে? আমার উত্তরটা হচ্ছে হ্যাঁ, রিফ্লেকশন তখনও হবে। কিন্তু কি হবে, একটা জিনিস তোরা হয়তো জানবি, যে ব্ল্যাক বডির একটা কনসেপ্ট আছে, ব্ল্যাক বডির কনসেপ্ট বা ব্ল্যাক বক্সের যে কনসেপ্ট, সেখানে কি বলছে, যে যখন যখন খুব মানে পাওয়ারফুল কোন একটা ব্ল্যাক ম্যাটারের ওপর আমরা লাইট ফেলবো, সে কি করবে, লাইটটাকে আর ফিরিয়ে আসতে দেবে না, সে সেটাকে অ্যাবজর্ব করে নেবে। আচ্ছা, তোরা তোরা কেউ ব্ল্যাক হোল টাইপের কথাটা শুনেছিস? মানে ব্ল্যাক হোল কথাটা কেউ শুনেছিস এখানের মধ্যে যারা আছিস? ব্ল্যাক হোল কেউ শুনিসনি? না। ব্ল্যাক হোল, ব্ল্যাক, বডি হয়ে যাবে, যেটাকে আমরা বেসিক্যালি বলি ব্ল্যাক হোল, যার প্রচুর ডেনসিটি, বাট সাইজ খুব ছোট। ঠিক আছে, তখন সেখানে যখন আমরা আলো ফেলবো, সেখান থেকে কোনো আলো আর ফিরে আসবে না, বা সেই আলোটা কখনো এই দিক দিয়েও পাস হবে না, ও এই আলোটাকে অ্যাবজর্ব করে নেবে। ব্ল্যাক বডি কি করবে, এই আলোটাকে অ্যাবজর্ব করে নেবে। বুঝতে পারলি ব্যাপারটা? কিরে, ক্যামেরা এই ইয়ে অন কর, বুঝতে পেরেছিস জিনিসটা? হ্যাঁ স্যার। এবার হচ্ছে আহ আচ্ছা, এবার টপিকে ফেরা যাক আবার। আচ্ছা হ্যাঁ, আর একটা জিনিস যেটা বলি, মানে আজকে বেসিক্স অফ লাইটস বলছি আমি, মানে লাইটের কি কি কম্পোনেন্ট আছে সেই সব আর কি। তো লাইট, লাইট বেসিক্যালি দু রকম নেচার শো করে, প্রত্যেকটা জিনিসই দু রকম নেচার শো করে। একটা হচ্ছে পার্টিকেল নেচার, আর একটা কি, আর একটা হচ্ছে ওয়েভ নেচার। মানে একটা জায়গায় কি বলছে, যে আলো হচ্ছে ছোট ছোট কণা, বা ধর আমরা যখন একটা একটা আলো ফেলছি, সেটা কি ছোট ছোট প্যাকেটে আলোর পার্টিকেল গুলো নিয়ে আসছে, সেটা পার্টিকেল নেচার বলছে। আর ওয়েভ নেচার কি বলছে, ওয়েভ নেচার বলছে যে একটা এন্ডলেস এফেক্ট পড়ছে জিনিসটার উপর, সেটা ওয়েভ নেচার বলছে। এবার নর্মালি আমরা যখন ওয়েভ দেখি, একটা আমরা যখন ওয়েভ দেখি, যে লাইটেরও তো একটা রকম ওয়েভ আছে, ধর এরকম একটা ওয়েভ আছে,
ও একটা একটা ওয়েভ, যখন আমরা একটা ওয়েভকে যখন আমরা ডেসক্রাইব করবো, সেটা লাইট ওয়েভ হতে পারে, সেটা ইলেকট্রিক ওয়েভ হতে পারে, যা কিছু ওয়েভ হতে পারে, তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হতে পারে। তো ওয়েভের কয়েকটা বেসিক কম্পোনেন্ট থাকে। তো ওয়েভের কয়েকটা বেসিক কম্পোনেন্ট কি আছে? ওয়েভের কয়েকটা বেসিক কম্পোনেন্ট হলো, তার ভেলোসিটি থাকবে, ওয়েভ লেন্থ থাকবে, ওয়েভ লেন্থ, আর কি থাকবে? ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি থাকবে। এবার এখানে এই প্রত্যেকটা জিনিসের উপর বেসিক বেসিক কিছু জিনিস জেনে রাখ। ভেলোসিটি কিসের উপর ডিপেন্ড করে? মিডিয়ামের উপর ডিপেন্ড করে। মানে কোন মিডিয়ামের মধ্যে দিয়ে আমি ওয়েভটাকে পাস করাচ্ছি, বা এই কেসেতে কোন মিডিয়ামের মধ্যে দিয়ে আমরা লাইটকে পাস করাচ্ছি, তার উপর ডিপেন্ড করবে আলোটার ভেলোসিটি কি হবে। সেম ভাবে ওয়েভ লেন্থ হচ্ছে ডিপেন্ডস অন সোর্স, এই সরি, ফ্রিকোয়েন্সি বেসিক্যালি কি হয়? ফ্রিকোয়েন্সি বেসিক্যালি ডিপেন্ডস অন সোর্স। ফ্রিকোয়েন্সি সোর্সের উপর ডিপেন্ড করে, মানে যেখান থেকে আলোটা তৈরি হচ্ছে, সে ফ্রিকোয়েন্সিটা তাহলে সেটার উপর ডিপেন্ড করে। আর ওয়েভ লেন্থ তো কিসের উপর ডিপেন্ড করে? মিডিয়ামের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এবার একটা খুব জেনারেল ইকুয়েশন হচ্ছে যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এখানে ভি মানে কি, এফ মানে কি ফ্রিকোয়েন্সি, এটা মানে কি ওয়েভ লেন্থ। বোঝা গেল? এবার হ্যাঁ স্যার। এবার তাহলে ফ্রিকোয়েন্সি সমান কি বলা যায়? ভি বাই ল্যামডা। তাহলে ফ্রিকোয়েন্সি বেসিক্যালি কি? ফ্রিকোয়েন্সিকে আমরা কি বলতে পারি? রেশিও অফ ভেলোসিটি অ্যান্ড ল্যামডা, ভেলোসিটি অ্যান্ড ওয়েভ লেন্থ। এবার এবার তোদেরকে একটা কথা বলি, যে ফ্রিকোয়েন্সি তো মিডিয়ামের উপর ডিপেন্ডেন্ট না, ফ্রিকোয়েন্সি তো মিডিয়ামের উপর ডিপেন্ডেন্ট না, তাহলে একটা কথা বলতো ওরা আমাকে, যে ধর প্রথমে আমি 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 তিনটে মিডিয়াম বলছি। ধর এয়ার, এয়ার মিডিয়াম, ওয়াটার মিডিয়াম, আর হচ্ছে ধর অয়েল মিডিয়াম। তিনটে ধর মিডিয়াম বলছি, ঠিক আছে? তাহলে ধর তিনটাতে আমি প্যারামিটার গুলো ধরছি, ভেলোসিটি ধর ভি ভি ওয়ান, আর হচ্ছে ওয়েভ লেন্থ ধর ল্যামডা ওয়ান, ওয়াটারে হচ্ছে ভেলোসিটি ভি টু, ওয়েভ লেন্থ ল্যামডা টু, অয়েলে হচ্ছে অয়েল মিডিয়ামে ভেলোসিটি হচ্ছে ভি থ্রি, আর ওয়েভ লেন্থ হচ্ছে ল্যামডা থ্রি। বাট আমাকে একটা কথা বল, এখানেতে ফ্রিকোয়েন্সি সমান কি? ভি ওয়ান বাই ল্যামডা ওয়ান। এখানে ফ্রিকোয়েন্সি সমান কি? ভি টু বাই ল্যামডা টু। এখানে কি? ভি থ্রি ল্যামডা থ্রি। কিন্তু প্রত্যেকটা কেসে ভি ভি ওয়ান ভি টু ভি থ্রি আলাদা, ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামডা থ্রি আলাদা, বাট তাদের রেশিও গুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই সেম, কারণ এদের প্রত্যেকটা রেশিওই তো আসলে ফ্রিকোয়েন্সি। আমার পয়েন্টটা বুঝতে পারছিস? এটা এটা হয়তো একটু আমি কমপ্লেক্স জিনিসই বললাম। মানে এয়ার মিডিয়ামের ভি ওয়ান, ওয়াটার মিডিয়ামের ভি টু, অয়েল মিডিয়ামের ভি থ্রি, তিনটে ডিফারেন্ট। সেম ভাবে ওয়েভ লেন্থ গুলোও ডিফারেন্ট, কিন্তু এদের রেশিও গুলো প্রত্যেকটার হচ্ছে সেম, প্রত্যেকটা রেশিও কিন্তু সেম। বোঝা যাচ্ছে? তার মানে মিডিয়াম চেঞ্জ হলে তার মানে ফ্রিকোয়েন্সি সেম থাকবে, ভেলোসিটি আর ওয়েভলেন্থ আলাদা আলাদা হবে। হ্যাঁ, চেঞ্জ হবেই, মানে চেঞ্জ হবেই। বোঝা গেল? তার মানে এটা কি তোমার ওই
ডেনসিটির উপর একটা নির্ভর করছে, মানে কার মানে একদম কতটা। একদম ডেনসিটির উপর ডিপেন্ড করছে, বাট ওটা রিফ্র্যাকশন যখন আসবে তখন মানে ভালো করে বুঝতে পারবি, ফিল ফিল পাবি। আসলে ফিজিক্স তো বেসিক্যালি ফিল করার জিনিস, মানে নর্মাল পড়লে হবে না, জিনিসটাকে একটু ফিল করতে হবে। আচ্ছা, আমাকে একটা কথা বল, এয়ার মিডিয়ামে স্পিড অফ লাইট ইন এয়ার কত, এটা জানিস কেউ? এয়ারের মধ্যে লাইটের স্পিড কত, কেউ জানিস? 1 না 1 না 1.5, এরকম তো কিছু একটা ছিল। গ্লাসে মানে 1.5। না রে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। রিক, পড়াশোনা হচ্ছে না, সব ছোটবেলার জিনিস ভুলে গেছি। স্পিড অফ লাইট ইন এয়ার হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার এর খুব একটা ফেমাস ফর্মুলা আছে, ঠিক আছে? ফর্মুলাটা খানিকটা এরকম, আমি যদি স্পিড অফ লাইটকে সি বলি, তাহলে ফর্মুলাটা হচ্ছে μ0 E0। এখানে μ0 মানে কি? পারমিয়াবিলিটি, E0 কি? পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এখানে এই কথা দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সেম স্পেসে হতে হবে, পারমিয়াবিলিটিটা কি সেম স্পেসে হতে হবে, আর পারমিটিভিটিটা কি ফ্রি স্পেসে হতে হবে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। এবার আমরা যখন অন্য কোনো মিডিয়ামে বলবো, তাহলে এইটা কি হলো, এটা হচ্ছে অনলি ফর এয়ার। এবার আমরা যখন আদার্স কোনো মিডিয়ামের জন্য বলবো, ধর সিএম, তখন জিনিসটা কি হবে, তখন ফর্মুলাটা হচ্ছে এটা, ভালো করে দেখ, μ0 μr E0 ER। এবার এখানে দুটো নতুন জিনিস পাচ্ছিস, ER। ER কি বেসিক্যালি? ER হচ্ছে রিলেটিভ, রিলেটিভ পারমিটিভিটি। আর μr কি? রিলেটিভ পারমিয়াবিলিটি, রিলেটিভ পারমিয়াবিলিটি অফ মিডিয়াম। এখানে এই দুটো জিনিস খুব আবার ইম্পর্টেন্ট। রিলেটিভ কথাটা, যখন রিলেটিভ জিনিসটা আসে তখন উইথ রেসপেক্ট টু হয়ে যায়। আসলে এখানে কোনো জিনিসেরই কোনো ফিক্সড ভ্যালু নেই, এখানে আমরা রেশিও ধরে কাজ করছি। এবার যখন একটা জিনিস মনে রাখবি, যখন আমরা রেশিও ধরে কাজ করব, তখন একটা জিনিসকে আমরা সুপ্রিম ধরবো। এখানে সুপ্রিম আমরা কাকে কাকে ধরেছি? μ0 আর E0 কে।
রেসপেক্টে আমরা পাচ্ছি, রেশিওর রেসপেক্টে পাচ্ছি। আমার কথাটা বোঝা যাচ্ছে? আমার কথাটা বোঝা যাচ্ছে কি? বুঝতে পারলাম, কিন্তু ওই ইয়ার মানে মিউআর আর ইয়ার এপসাইলন আর এই দুটো জিনিস ঠিক বুঝতে পারছি না। মানে ধর মিউ জিরো আর ই জিরোটা কি, দুটো হচ্ছে এয়ার মিডিয়ামের ক্ষেত্রে। এয়ার মিডিয়ামে কিন্তু কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, সবকটা প্যারামিটার সেম থাকছে। হুম হুম। ঠিক আছে, এবার তুই যখন জলেতে যাচ্ছিস, মানে জলেতে যখন আলো ফেলছিস বা যখন অয়েলে আলো ফেলছিস, তখন তাদের ডেনসিটি সব জায়গায় সেম থাকছে না। ঠিক আছে, মানে না। তুই এয়ারের মধ্যে যতটা ডেনসিটির ভ্যারিয়েশন দেখতে পাবি, তুই জলেতে তার থেকে অনেক বেশি ডেনসিটির ভ্যারিয়েশন দেখতে পাবি। তার প্রধান হুম কারণ হচ্ছে অনেক সময় জলেতে কখনো কখনো জলেতে ক্লোরাইডের বিভিন্ন রকম যৌগ থাকবে, অয়েলেতে অনেক রকম কম্পোনেন্ট থাকবে। বা তুই নর্মাল জুসের ক্ষেত্রে বলছি, একটা জুসেতে কি হয়, উপরের দিকটা অনেক বেশি হালকা থাকে, নিচের দিকে অনেক বেশি তোর ডেন্স হয়, হয়তো। হ্যাঁ। হুম হুম তো হুম। তখন কি হচ্ছে, তখন তখন তো তুই এন্টায়ার জিনিসটার মধ্যে তুই তো আর কোনো ফিক্সড ভ্যালু পাচ্ছিস না। তো সেই জন্য তাকে রিলেটিভ ভ্যালু বার করতে হচ্ছে। এবার তুই রিলেটিভ ভ্যালুটা কি বার করছিস, ছোট্ট একটা ইন্টারভ্যাল নিচ্ছিস, সেই ইন্টারভ্যালের রেসপেক্টে এয়ারের যে ভ্যালুটা পাচ্ছিস সেটা রেশিও নিচ্ছিস। সেই জন্য আমরা রিলেটিভ কথাটা ইউজ করছি এখানে, রিলেটিভ পারমিটিভিটি, রিলেটিভ পারমিয়াবিলিটি ইউজ করছি। বুঝতে পারছিস? তাতে করে কি আমার আমার ওভারঅল এররটা কম আসছে। মানে আমি আমি পুরো জিনিসটাকে অ্যাজ আ সিঙ্গেল ব্যাচ আমি রিপ্রেজেন্ট করছি না। আমি করছি 100টা জিনিসকে একবারে পাঠাচ্ছি না, আমি 100টা জিনিসকে 20টা করে ভেঙে দিচ্ছি, দিয়ে এক একটা মানে করে ব্যাচ করে পাঠাচ্ছি। মানে স্মল এরিয়ার মধ্যে জিনিসটাকে কতটা আছে পার্টিকেল ধরে নিয়ে তোমার সেইটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সবকিছু ওই এইটার মধ্যেই হয়ে যাচ্ছে, সবকিছুই এটার মধ্যে হয়ে যাচ্ছে। মানে আচ্ছা আচ্ছা। এবার তাহলে তুই যখন সিএম বলছিস, তাহলে সিএম কে আমি এরকম লিখতে পারছি, মিউ জিরো ই জিরো ইন্টু দিয়ে মিউ আর এরকম লিখতে পারছি। এবার এই জিনিসটা কি, এই জিনিসটা নান আদার দেন সি, তাই তো? এই জিনিসটা তো সি। এই জিনিসটা কি, এই জিনিসটা তো সি। আমরা এই জিনিসটাকে সি দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। সি দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। দেন তাহলে আমরা কি বলতে পারছি, সিএম ইকুয়ালস টু সি বাই মিউ আর বাই ইয়ার। ওকে, বোঝা গেল? হুম হুম। সি হচ্ছে 1/μ0 E0, আর সিএম হচ্ছে C/√মিউ আর মানে এপসাইলন আর কি। এবার আমি ধর বলছি, এবার ক্যালকুলেশনকে আমি অনেক ছোট করছি, লাইক এরকম বলছি, ধর আমি বলছি যে μ আর এপসাইলন আর = n, তাহলে আমি সিএম কে লিখতে পারছি যে C/n। এগুলো সব বেসিক বেসিক জিনিস। ঠিক আছে, মানে এই লাইনটা আর বোঝার কিছু নেই। এবার এবার তোকে আমি বলছি যে যে তোর ধর একটা একটা ধর বলছি যে যখন তোর হচ্ছে ভি সি ওয়াটার বলবো আর সি অয়েল বলবো, এবার যখন আমরা এরকম বার করতে বলবো বা বা ভেলোসিটি অফ ওয়াটার এন্ড ভেলোসিটি অফ অয়েল বার করতে বলবো, তখন তাহলে আমাকে কি করতে হবে, মিউ আর ওয়ান এপসাইলন আর ওয়ান, এটাকে আমি বলছি মিউ আর টু এপসাইলন আর টু। এবার একটা কথা বল, তাহলে আমি যদি এদের রেশিও বার করতে চাই, তাহলে সে আমাকে সেই বিশাল বড় যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে, তাই তো? কিন্তু আমি তাহলে কি করবো এখানে, কারণ এখানে সি খুব বড় ভ্যালু আর খুব কমপ্লেক্স ভ্যালু, 3 × 10⁸ হ্যান্ডেল করা অনেক বেশি শক্ত।
তো তখন আমরা কি করছি, তখন আমরা রেশিও বার করছি, রেশিও করে নিচ্ছি সি ওয়াটার বাই সি অয়েল। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, তাই তো? এবার আমি ধর বললাম যে এটাকে ধর আমি বলেছিলাম সি বাই N1, এটাকে বলেছিলাম সি বাই N2, তাহলে এটা কি হয়ে যাবে, N2 বাই N1। বোঝা গেল? এই এই স্টেপটা বোঝা গেছে? হুম। ওকে, এবার ধর একটা বেসিক আমি অঙ্ক দিচ্ছি। ধর আমি বললাম যে ধর এরকম একটা ইয়ে আছে, ধর এরকম একটা স্ল্যাব আছে। এবার এই স্ল্যাবটাতে ধর আলোটা পড়লো, দিয়ে ধর এরকম দেখে গেল। ঠিক আছে, এখানে আমি বলছি যে সি তো জানিস, এটা ধর এয়ার, এটা ধর ওয়াটার, ঠিক আছে? এখানে আমি বলছি এখানে সি সমান জানিস কত, 3 × 10⁸। এখানে আমি এখানে সি ওয়াটার কত হবে, তো এবার তোর কাছে গিভেন কি আছে, এন। এয়ারের জন্য এন কত বলা আছে, 1। ওয়াটারের জন্য এন কত বলা আছে, এটাকে আমি N1 যদি বলি, এটাকে আমি N2 বলছি, 1.5। তাহলে ভেলোসিটি অফ ওয়াটার বার করতে পারবো এখান থেকে, মানে এই রিলেশনটা থেকে কি আমরা বার করতে পারবো সি ওয়াটার? হ্যাঁ। বার করা যাবে। কারণ কি, আমি লিখতে পারি যে সি এয়ার, বা সি এয়ার কে আমি সি বলতে পারি, কারণ ওটাই তো অ্যাকচুয়াল। তো বলতে পারি সি বাই সি ওয়াটার ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হচ্ছে N2 বাই N1। মানে আরেকটা জিনিস এটাকে মনে রাখা যেতে পারে, যে আমি যদি ওপরের মানে স্ল্যাবের ওপরের জিনিসটা লিখি, দেন সেটার ইকুয়াল টু হবে নিচের N2টা, আর নিচেরটায় সব সাথে ইকুয়াল হবে কি, ওপরের এনটা। ঠিক আছে, এরকম ভাবে মনে রাখতে পারিস। কি বললাম বুঝতে পারলি? হুম হুম। মানে যেটা উপরে থাকবে, মানে যেটা উপরে থাকবে তার অপোজিট মিডিয়ামের ইয়েটা এনটা সেটা ওখানে উপরে হবে। হ্যাঁ, একদম 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 একদম। তাহলে সি আর সি এর ভ্যালু আমরা জানি 3 × 10⁸। আর সি ওয়াটার কত, সি ওয়াটার আমাদের বার করতে হবে। এখানে N2 কত বলা আছে 1.5, এখানে N1 কত বলা আছে 1। তাহলে সি ডাব্লিউ সমান আমরা কি পাবো, সি ডাব্লিউ সমান পাবো 3 × 10⁸ বাই 1.5। এবার আমরা কি জানি, 1.5 কে 3 দিয়ে কাটলে কত হয় 2, তাহলে 2 × 10⁸ হবে। এইভাবে তাহলে আমরা কি করলাম, ভেলোসিটি অফ ওয়াটারটাকে আমরা বার করলাম। বোঝা গেল জিনিসটা কি করে কি হলো? হুম। আচ্ছা বাকিরাও বল, বাকি যারা আছিস, চন্দ্রিমা আছিস, চন্দ্রিমা বর্মন, একটু মাইকটা অন কর, যদি মানে কোনো অসুবিধা না থাকে। বা আর কে আছে, অরিজিৎ মন্ডল আছে। অরিজিৎ বুঝতে পেরেছিস? হ্যাঁ দা, বুঝতে পেরেছি। আচ্ছা, মোটামুটি ক্লাসটা বোঝা গেল। আর একটা জিনিস বলে রাখি, আর একটা জিনিস বলে রাখি, সবাই একটু আর একটা জিনিস বলে রাখি যে কালার অফ লাইট,
একটা লাইটের কালার কি হবে সেটা কিসের উপর ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সির উপর। তাহলে এবার আমার একটা প্রশ্নের উত্তর দে, এখানে যারা আছিস। ধর একটা একটা আহ, একটা ধর বাথটাব আছে, বাথটাবের মধ্যে আমি ধর একটা সবুজ রঙের আলো জ্বাললাম, এবার বাথটাবটাকে আমি জল দিয়ে ভরিয়ে দিলাম পুরোপুরি। তাহলে আমি বাথটাবের ওপর থেকে আলোটাকে কি কালারের দেখতে পাবো মেনলি? বল দেখি, মানে কারো যদি আইডিয়া থাকে, বা এতক্ষণ আমি যেটা বললাম সেটা থেকে যদি কোনো মানে আইডিয়া তৈরি হতো, তাহলে বল দেখি যে ইয়েটা কি হবে, কালার অফ লাইট কি দেখবো আমরা। জলের তলায় ধর একটা সবুজ রঙের বাল্ব আমি জেলে রেখেছি, তো তাহলে আমি জলের ওপর থেকে দেখছি, তাহলে ওই বাল্বের কালারটা কি হবে? এনি এমনি আইডিয়া? এমনি হ্যাঁ, নর্মাল, এমনি ওয়াটার এবারে যেহেতু স্বচ্ছ, তাহলে সেহেতু সবুজটাই তো দেখা যাওয়ার কথা। হ্যাঁ, কারণ আমি কি বললাম, কালার অফ লাইট ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি। আর ফ্রিকোয়েন্সি কি মিডিয়ামের উপর ডিপেন্ডই করে না, সোর্সের উপর ডিপেন্ড করে। হুম। সোর্স অবস্থাতে যদি সবুজ রঙের আলো সে এমিট করে, তাহলে আমি আলোটাকে কি দেখতে পাবো? সবুজই দেখতে পাবো। তো এটা জাস্ট নর্মাল একটা মানে জেনারেল নলেজের কোশ্চেন ছিল। বাকি টুডে দ্যাটস ইট ফর ক্লাস। হ্যান্ড রিটেন নোটসটা আমি রাত্রের মধ্যে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো গ্রুপে। তো আচ্ছা, যারা ক্লাস করেছিস, যারা ক্লাস শুনেছিস যে কজন, তারা চাইলে বলতে পারিস মোটামুটি যে ক্লাস কেমন লাগলো বা ক্লাস কেমন গেছে, মানে ক্লাস ভালোই হয়েছে, ভালো ভালো লেগেছে। হয়েছে? হ্যাঁ, ভালো লেগেছে। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, মোটামুটি বুঝেছি। এবারে একবার রিভিশন করতে হবে, নইলে সব ভুলে যাবো। একবার রিভিশন হ্যাঁ, করতে হবে। হ্যাঁ, মোটামুটি রিভিশন কর। আর আহ, এই টপিকটা যখন আর একটু এগিয়ে যাবে, তারপর আমরা মেন নোটসটা আমরা দেওয়া শুরু করব। মেন নোটসটা অবভিয়াসলি পেড ব্যাচ থেকেই দেওয়া শুরু হবে। তো এখানে আমরা জাস্ট ক্লাসে যতটা হয়েছে ততটাই আমরা দেবো। তো জিদ্দাতে ঠিক মনে আছে। হচ্ছে আর কোনো একটা নোটস দিয়েছে। হ্যাঁ, জিদ্দাতে মনে হচ্ছে কোনো একটা নোটস দিয়েছে আমাদের আচ্ছা, ওই গ্রুপ অ্যাসপায়ার হায়ার হ্যাঁ, 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 আমি দেখুন। তোমার হচ্ছে নোটসটা পুরোপুরি দিয়ে দিয়েছি, অপটিক্সের পুরো যে নোটসটা থাকে, যেটা দেওয়ার হুম, কথা বলেছিলাম সেটা দিয়ে দিয়েছি ফ্রি আচ্ছা, গ্রুপে। ঠিক আছে, ঠিক আছে, ওরকম টাইপেরই মেটেরিয়ালস হবে সব কটা, সব সাবজেক্টে সব চ্যাপ্টারে। ঠিক আচ্ছা, আছে আচ্ছা। তাহলে। আচ্ছা, অরিজিৎ বিআইটি বলেছিলিস না? হ্যাঁ, হ্যাঁ, বিআইটি। আচ্ছা, রিক তোর ক্লাস